দেবশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ। আজ পর্ব ৩৯। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। শুরু হয়েছে অন্তিম পর্ব। আগের পর্বের পরবর্তী অংশ। সকালে সব দিন ভালো প্রসাদ থাকে না, মুড়ি জলখাবার। যখন বাহিরের ভক্ত সাধু থাকেন, মুড়ি যাহাদের মনোমতো হয় না তাহাদের জন্য অনেক সময় হালুয়া হয়, কিন্তু পাড়াগাঁয়ে সব দিন হালুয়া করা কঠিন ব্যাপার। অপর মেয়েরা অনেক সময় সাধুদের শুধু মুড়ি দিতে সংকুচিত হইত, কিন্তু মা স্নেহ ভরা ছেলেদের মুড়ি খাওয়াইয়া সন্তুষ্ট করিয়া দিতেন, এবং তাহার যে সকল ছেলে খাওয়ার ব্যাপারে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট তাহাদিগের জন্য সাধারণত নিজেও মুড়ি বাদ দিয়া হালুয়া করিতে যাইতেন না বা অপরকেও করিতে দিতেন না। অন্যেরা ইতস্তত করিলে স্পষ্টেই তাহাদের বলিয়া দিতেন, একে মুড়ি দিলেই চলবে। সেই সকল ছেলে মুড়ি খাইয়া অধিক সন্তুষ্ট হইতেন, এবং মায়েরও অপরের হাঙ্গামা কম হওয়াতে মনে স্বস্তি অনুভব করিতেন। এক সময়ে চন্দ্রকোনা হইতে একটি অল্প বয়স্কা বিধবা ব্রাহ্মণ কন্যা আসিয়া কিছুদিন মায়ের চরণ সমীপে বাস করেন। মেয়েটি মায়ের কৃপা প্রাপ্তা এবং চালচলনে ও ব্যবহারে সম্পূর্ণভাবেই প্রাচীনকালে বিধবাদের ন্যায়। মাথার চুল ছোট করিয়া কাটেন, পরনে সাদা থান, গায়ে অলঙ্কার নাই, আহারে বিধবাদের বিধি সম্পূর্ণ পালন করিয়া থাকেন। অতিশয় ভক্তিমতী সেই যুবতী মায়ের বিশেষ স্নেহ মমতা লাভ করিয়াছিলেন। তাহার কঠোর ত্যাগ, তপস্যা ও ভক্তি বিশ্বাসের প্রশংসা করিয়া মা অনেক সময় অপরকে ত্যাগের পথে উৎসাহিত করিতেন। মা তাহার আত্মীয় বর্গ, ভ্রাতা ভাতুষপুত্রীদের ভোগের বিষয়ে আসক্তি ও টাকা কড়ি জিনিসপত্রের প্রতি লালসা এবং ভগবানে ভক্তি বিশ্বাসের অভাবের কথা উল্লেখ করিয়া সময় সময় দুঃখ করিতেন। সংসার ত্যাগ করিয়া সাধু হইয়াও কাহারও মনে বিষয়ের ছাপ পড়িতেছে দেখিলে মায়ের অন্তরে বিশেষ বেদনা জন্মিত। সেজন্য কেহ ত্যাগের পথ অবলম্বন করিতে চাহিলে তাহাকে খুব সাবধান করিয়া দিতেন, এবং বিবেক বিচার সহ ধীরে ধীরে অগ্রসর হইতে বলিতেন, যাহাতে সাময়িক ভাবের প্রেরণায় কেহ কিছু না করে। সেজন্য মা বিশেষ সাবধান হইয়া রয়ে সয়ে সব কিছু করিতে বলিতেন। সকল কাজেই অগ্রপশ্চাৎ বিবেচনা না করিয়া অত্যধিক উৎসাহ উদ্যম প্রকাশ করা ভালো নয় বলিতেন। একদিন উদ্বোধনে রাত্রে রাঁধুনি বামুন নাই, কে রান্না করিবে সে বিষয়ে আলোচনা হইতেছে। একজন অল্পবয়স্ক ব্রহ্মচারী তথা স্বামী শারদেশানন্দ শতপ্রবৃত্ত হইয়া রান্না করিবার অভিপ্রায় প্রকাশ করিলেন। তাহার মনের ভাব, রান্নায় অসুবিধার মায়ের যেন কোনো কষ্ট না হয়। মায়ের নিকটে তাহার আন্তরিক অভিপ্রায় প্রকাশ করিলে মা উহা সমর্থন করিলেন না। মা তাহাকে নিরস্ত করিয়া বলিলেন, অনেক লোকের রান্না, বড় বড় হান্ডা, তুমি নাড়াচাড়া করতে পারবে না। পরে খুব সাবধান করিয়া দিয়া তাহাকে বলিলেন, সব কাজেই আগু বাড়া হইও না। কিন্তু হায়, সেই অমূল্য উপদেশ তাহার অন্তরে ধারণা হইল না, এবং পরবর্তীকালে অধিক উৎসাহে অনেক কাজেই আগু বাড়া হইয়া বারংবার খুব ধাক্কা খাইয়া তবে মায়ের উপদেশ হৃদয়ঙ্গম করিতে পারিয়াছিলেন। লোক সঙ্গ, বৃথা আলাপ মানুষকে পথভ্রষ্ট করে, কুপথে পরিচালিত করে। সেই জন্য মা তাহার সন্তানদিগকে ওই বিষয়ে খুব সাবধান করিয়া দিতেন। একদিন কোনো কাজের জন্য একজন সন্তানকে গ্রামান্তরে পাঠাইয়াছিলেন। তিনি কাজ শেষ করিয়া অনেকক্ষণ সেখানে কাটাইয়া বিলম্বে ফিরিয়া মায়ের নিকটে উপস্থিত হইলেন।
তখন মা তাহার বিলম্বের কারণ জানিতে চাহিলেন। যখন শুনিলেন যে প্রয়োজনে পাঠাইয়াছিলেন, তাহা যাওয়ার সঙ্গে সঙ্গেই মিটিয়া গেলেও তিনি সেখানে বসিয়া কথাবার্তা বলিয়া ও পরে একটু হাঙ্গামা জড়াইয়া আসিয়াছেন, তখন দুঃখিত হইলেন এবং দৃঢ় স্বরে বলিলেন, যখনই কোনো কাজে কোথাও যাবে, কাজটি হয়ে গেলেই তখনই চলে আসবে। দেখা যায় জীবনে অনেক সময় কেঁচো খুঁড়তে গিয়ে বেশি খুঁড়ে আমরা সাপ বের করে বসি। সামান্য ব্যাপার নিয়েই হইচই হট্টগোল সৃষ্টি করা আমাদের স্বভাব এবং ফলে দুঃখ অশান্তিও ভোগ করি। মা সকল ব্যাপারেই ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করিয়া নীরবে সব সহ্য করার জন্য শিক্ষা দিতেন। তালব্যস্য মূর্ধন্যস্য দন্তেস্য, যে সয় সে রয়, যে না সয় সে না সয়। জয়রামবাটিতে মায়ের সুখ সুবিধার জন্য পূজনীয় যোগীন মহারাজ অনেক কিছু জিনিসপত্র করিয়া দিয়াছিলেন। তন্মধ্যে খাট, আলনার সঙ্গে মুড়িয়া রাখা যায় এরূপ একটি কাঠের ছোট টেবিলও ছিল। ওই সকল জিনিসের সহিত যোগানন্দ স্বামীর স্মৃতবিজড়িত থাকায় মা খুব যত্নে সেগুলি ব্যবহার করিতেন। তাহার দেওয়া বিছানায় তোষকটির তুলা অনেক কাল ব্যবহার করায় শক্ত হইয়া গিয়াছিল, কিন্তু মা উহা বদল না করাইয়া পুনরায় ঝাড়িয়া ধুনাইয়া লইবার জন্য জনৈক সন্তান তথা স্বামী শারদেশানন্দকে কলকাতায় লইয়া যাইতে বলিয়া বলিলেন, যোগিনের তৈরি করানো তোষক 1 নম্বর তুলো, খুব ভালো আছে এখনো, একটু ঝাড়িয়ে ধুনিয়ে নিলেই আবার খুব ভালো, ঠিক নতুন হয়ে যাবে। সন্তান তাহার আদেশ মতো উহা কলকাতায় লইয়া গিয়াছিলেন এবং ঠিক করাইবার পরে মা সানন্দে উহা ব্যবহার করেন। মা জয়রামবাটি থাকাকালীন একদিন ঘরের জিনিসপত্র নাড়াচাড়া করিবার সময় সেই টেবিলের উপরের ভারী কাঠটি পায়ে পড়িয়া গেল। ভীষণ আঘাত লাগিল, চামড়া ছিঁড়িয়া গিয়া রক্ত বাহির হইল। খুব যন্ত্রণা হইতেছে। মা হাতে পা চাপিয়া ধরিয়া বসিয়া আছেন, চক্ষু দিয়া জল ঝরিতেছে। সকলে ছুটিয়া গেলেন। ডাক্তারখানা হইতে ঔষধ আনিয়া বাঁধিয়া দেওয়া হইল। মা নিজের উপর দোষ লইয়া বলিতেছেন, ভাবলুম টেবিলখানা একটু সরিয়ে দিয়ে ঘরখানা ভালো করে পরিষ্কার করব। এই দেখো ঝাড়ু পড়ে রয়েছে, ভারী কাঠ তুলতে গিয়ে হাত থেকে পড়ে গেল। কর্মের ফল ভুগতেই হবে, তা না হলে অপর কাকেও বললেই সরিয়ে দিত। এইমাত্র কোয়ালপাড়ার ছেলেটি এসেছিল জিনিসপত্র নিয়ে, বসে মুড়ি খেয়ে কথাবার্তা বলে চলে গেল, তাকে বললেই সরিয়ে দিত, কিন্তু মনে হলো না। নিজের হাতে করতে গিয়ে পায়ে কাঠ পড়ে গেল, আঘাত লাগলো, অদৃষ্টে যা আছে তা তো ভুগতেই হবে। মা স্থিরভাবে সেই স্থানেই বসিয়া ধীরে ধীরে কথা বলিতেছেন। শুনিতে পাইয়া নলিনী দিদি ছুটিয়া আসিয়াছেন দেখিয়া খুব দুঃখ করিতে লাগিলেন, আর সঙ্গে সঙ্গে ছোট মেয়েকে বা বৌমাকে শাসন করার মতো বলিতেছেন, ওর সব কাজ নিজের হাতে না করলে ভালো লাগে না, কেন এই ভারী কাঠ তুলতে যাওয়া, এ কি কম ভারী? বাড়িতে এত লোক রয়েছে, কাউকে বললেই করে দিত, তা নয় উনি নিজে করবেন। এখন দেখো দেখিন কত কষ্ট হচ্ছে, কদিন ভুগতে হবে, কি হবে কে জানে। নলিনী দিদি ঘটনাকে খুব বাড়াইয়া তুলিয়াছেন। মা কিন্তু চুপ করিয়া সব শুনিলেন। যন্ত্রণাও অনেকটা কমিয়াছিল। সেই সময়ে যে সন্তান সেখানকার দেখাশোনা করিতেন তাহাকে নিকটে ডাকিয়া ধীরে ধীরে বলিয়া দিলেন, দেখো এসব কথা কলকাতায় কিছু লিখো না, তাহলে তারা আবার লোক পাঠাবে, কষ্ট করে কারা সব আবার আসবে, আর মিছামিছি একটা হইচই হট্টগোল শুরু হবে। মা তাহাকে বিশেষভাবে সাবধান করিয়া চুপচাপ থাকিতে বলিলেন, আঘাত বিশেষ কিছু নয়, সহজেই সারিয়া যাইবে। মায়ের আদেশানুসারে তিনি কাহাকেও কিছু লিখিলেন না। মা কোনো বিষয়েই অপরকে উদ্ব্যস্ত করিতে ইচ্ছা করিতেন না। নিজের দুঃখ কষ্ট যত দূর সম্ভব গোপন রাখিয়া নিজেই সহ্য করিতেন। পূজনীয় শরৎ মহারাজ
অপরের পত্রে মায়ের উক্ত আঘাতের কথা জানিতে পারিয়া আরামবাগের ভক্ত ডাক্তার প্রভাকর বাবুকে পত্র দিলেন। তিনি যেন জয়রামবাটি আসিয়া ভালো করিয়া মায়ের আঘাত পরীক্ষা করিয়া তাহাকে পত্র লেখেন। প্রভাকর বাবু পত্র পাইয়াই আসিলেন। তখন আঘাতের ঘা প্রায় সারিয়া গিয়াছে, ব্যথা আর নাই বললেও চলে। প্রভাকর বাবু ভালো করিয়া দেখিয়া একটি ঔষধের ব্যবস্থা করিয়া দিয়া গেলেন এবং কলকাতায় পূজনীয় শরৎ মহারাজকেও পত্র দিয়া সকল কথা ভালোভাবে লিখিয়া জানাইলেন। কোনো ভয় বা উদ্বেগের কারণ নাই, সারিয়া গিয়াছে। এই সম্বন্ধে শরৎ মহারাজ মাকেও অতি বিনীতভাবে এক পত্র লিখিয়া মায়ের পায়ে আঘাত লাগার জন্য খুব দুঃখ প্রকাশ করেন এবং কখনো কোনো কিছু হইলে তাহাকে জানাইবার জন্য কাতরভাবে প্রার্থনা জানান। অবশ্য উপস্থিত ঘটনা না জানানোর জন্য সেখানে উপস্থিত সন্তানের ওপর সামান্য অনুযোগ করিয়া খেদ প্রকাশও করিয়াছিলেন। মা সকলকেই শিক্ষা দিতেন, মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করে, এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার ওপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন। যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামী দিনে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।